কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমরাও ভালো আছি। আরও নতুন একটি ভ্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। এখন বাজে সকাল 8:30 আর এখন থেকেই আমি নতুন একটা ভ্লগ শুরু করছি। আজকে একেবারে সকাল সকাল ঘুম থেকে উঠেই মাত্র ভ্লগ শুরু করে দিয়েছি। কারণ কি বেশিরভাগ কাজ আমাদের সকালবেলাতেই সারা হয়ে যায়। টুকিটাকি খুব কম কাজ থাকে, সেগুলো আমি বেলার দিকে করি, কিংবা জয়ের যখন একটু তাড়াহুড়ো থাকে, ও যখন একটু তাড়াতাড়ি বেরিয়ে যায় তখন কিছুটা কাজ পড়ে থাকে, সেগুলো আমি বেলার দিকে করি বেশিরভাগ ক্ষেত্রে। আর একটু টুকিটাকি কাচাকুচি থাকলে সেগুলো বেলায় করি। আর জয় যখন সময় পায় তখন সকালবেলায় ও কাজে বেরোনোর আগেই কাচাকুচিটা করে ফেলে। তো ওই জন্য ভাবলাম আজকে একেবারে সকাল থেকেই ভ্লগটা শুরু করে দিই। টুকিটাকি ছোটোখাটো জিনিসগুলো তো আমি কেচে ফেলি, কিন্তু এই বিছানার চাদর, বড় বড় চাদরগুলো, তারপর ওই জিন্সগুলো, এইগুলো আমার কাচতে একটু সমস্যা হয়। যখন ওই জল নিকড়াতে যাই না, তখনই আমার হাতের মধ্যে লাগে, যন্ত্রণা হয় পরে। সেই কারণে এই বড় জিনিসগুলো জয় আমাকে কাচতে মানা করে, জমিয়ে রাখতে বলে একসাথে করে। ওই জন্যই ও কেচে দেয়। তো ও কেচে দিল জিনিসগুলো। আর শীতেরও কয়েকটা জিনিস পড়েছিল, দেখলে তোমরা। কয়েকটা বলতে দুটো হুডি ছিল, একটা গায়ে দেওয়ার চাদর এখনও আছে, সেটা আমি পরে কেচে নেবো। তো সেগুলো সব একসাথে জয় কেচে দিল আর আমি নিয়ে গিয়ে ছাদে মেলে দিয়ে আসলাম। আর এখন ছাদে উঠলে কি তাড়াহুড়ো করে যে আমি জামা কাপড় মেলি, কারণ কি রোদে না দাঁড়ানো যায় না। মানে মনে হয় কতক্ষণে আমি জামা কাপড়গুলো মেলে আর নিচে যাব। আর বেলার দিকে একদমই ছাদে যাই না, একেবারে বিকেলবেলা জামা কাপড়গুলো আমি তুলতে যাই। তারপর জামা কাপড়গুলো মেলে এসে জয়ের সাথে কিছুক্ষণ কথাবার্তা বললাম, ও কাজে বেরিয়ে গেল। তারপর আমি ব্রাশ করে বিছানাপত্র সমস্ত কিছু তুলে আর জলের বোতলগুলো সব একসাথে করে ভরে নিলাম। সকালবেলা জল নিয়ে এসেছে মন্দিরের কল থেকে, তো সমস্ত বোতল একসাথে ভরে রাখলে না সুবিধা হয়। তো ওই জন্য সব বোতলগুলো একসাথে ভরে রাখলাম। আর এই কাঁচের বোতলটাতে না জল রাখলে বেশ বেলা পর্যন্ত জলটা ঠান্ডা থাকে। এত মানে রোদের তাপ তো এত পরিমাণে গরম পড়েছে এখানে, প্রত্যেক কটা বোতলের জলই মানে মুখে দেওয়া যায় না, মুখে ঢাললেই মনে হয় যেন গরম জল খাচ্ছে, এরকম হয়ে যায়। আর এই কাঁচের বোতলটাতে রাখলে না একটু হয়, কাঁচের বোতলটা তো গরম হয়, কিন্তু একটু বেশি বেলা পর্যন্ত জলটা একটু ঠান্ডা থাকে। সেই জন্য ওই বোতলটাতেও জল ভরে নিলাম আর সব কটা বোতলই ভরে রাখলাম যাতে করে সুবিধা হয়। তারপর বাদাম ভিজিয়ে রেখেছিলাম, সেটা সকালবেলা খেতে ভুলে গেছি উঠেই মাত্র, থাইরয়েডের ওষুধ খেয়ে আর কাজে লেগে পড়েছিলাম, তো ভুলে গেছিলাম একদমই। এখন হঠাৎ করেই চোখে পড়লো তাই খেয়ে নিলাম। আর সকালবেলা আজকে খাবো মুড়ি। আগের দিনে রাতে তো মাংসের ঝোল করেছিলাম, দেখিয়েছো তোমরা। তো মাংস একটুও বেঁচে নেই, কারণ কি আমাদের এখানে একটা বিল্লু আসে, মানে মিনি একটা আসে। তো সে এসে পুরো দরজার গোড়ায় বসে থাকে, জানো তো। সে আসে এদিকে টিন টিন, আমরা দুজন মানে আর বাঁচিনি তরকারি, আলু ছিল কয়েকটা। তো সকালবেলা কী খাবো ভাবছিলাম, তো ভাবলাম যে মুড়িই খেয়ে নিই। আর এই মুড়িটা না আমি আলাদা করে বেঁধে রেখেছি। এটা মুড়িটা একদম মানে নরম হয়ে গেছে, কৌটোয় রাখতে আমি ভুলে যাই, এই প্লাস্টিকের মধ্যেই থাকে, সেই কারণে মুড়িটা নিতি একদম নরম হয়ে গেছে। তো এটা আমি খাই আর বানু খাই, বানুকে একটু করে দিই আর আমি খাই। মুড়ি জানি একটু মুচমুচে হলে খেতে বেশি ভালো লাগে, কিন্তু কি বলো তো, মানে জিনিস যতক্ষণ না খাওয়ার মতো হয়ে যাচ্ছে, মানে একদম পচে নষ্ট না হয়ে যাচ্ছে, ততক্ষণ আমি কোনো খাবার ফেলা পছন্দ করি না। তো এই মুড়িটা আমিই খেয়ে নেবো, ওই জন্য আলাদা করে রেখেছি। একটু একটু করে দুদিন খেলে আমার হয়ে যাবে। যখনই কিছু ফেলার কথা মাথায় তো আসেই না, প্রথম কথা, যদিও আসে তখনই মনে পড়ে যে এই মুড়ি খেয়ে আমরা কত রাত কাটিয়েছি যখন ভাড়া থাকতাম অন্য একটা জায়গায়। এই মুড়িটাই মানে এমনই অবস্থা ছিল, কপালে জুটতো না। 5 টাকা করে মুড়ি এনে রাতের পর রাত খেয়েছি। তো তখনই আমার মনে পড়ে যায় যে না, আমি কোনো খাবার এমনিতেও ছোটোবেলা থেকেই ফেলি না, পরিষ্কার করে, মানে মাটিতে পড়ে গেলেও সেটা আমি তুলে খেয়ে নিই, এরকমই। তো সেই জন্য মুড়িগুলো আমি আলাদা করে রেখেছি নরম বলে, এটা আমিই খেয়ে নেবো। আর এই দেখো 2-3 টুকরো আলু পড়ে আছে, বললাম না তোমাদেরকে। তো এই আলুটা দিয়ে এরকম মুড়িটাকে একটু মাখিয়ে খেয়ে নেবো। এরকম মানে বাসি মাংসের তরকারি আগে থাকতো ছোটোবেলায়, মাঝে মধ্যে এরকম মুড়ি দিয়ে দিত মা, খেতাম, বেশ ভালো লাগতো। দেখবে বাসি মাংস দিয়ে মুড়ি খেতে বেশ ভালো লাগে। তোমরা কে কে খাও, ভালোবাসো, কমেন্টে জানিও। বাসি মাংস হোক কিংবা সকালে রান্না হয়েছে বিকেলে খাচ্ছি, এরকম মুড়ি মাংস খেতে আমার খুব ভালো লাগে। মুড়ি দিয়ে শুধু মাংস খেতে ভালো লাগে বললে এটা ভুল হবে, আমার মুড়ি দিয়ে সব কিছুই খেতেই ভালো লাগে। মুড়ি দিয়ে পায়েস, তারপর এই আলু ভাজা দিয়ে মুড়ি, আলু ভাজা মুড়ি, সাদা আলুর তরকারি দিয়ে মুড়ি, যে কোনো আলুর দম দিয়ে মুড়ি, ঘুগনির মুড়ি, এই সমস্ত মানে মুড়ি সব কিছু দিয়েই খেতেই ভালো লাগে। জল মুড়ি, দুধ মুড়ি, তো এগুলো খেতে আমার ভালো লাগে। সেই জন্য সকালবেলা আজকে এই মুড়ি আর এই মাংসের আলু দিয়ে মাখিয়ে খেয়ে আর
জল খেয়ে নিয়েছি, পেটটা অনেকক্ষণ বেশ ভরা ছিল। আর তারপর আজকে তো সংসারে সেরকম খুব একটা কাজ ছিল না, ওই জন্য ভাবলাম যে একটু এই কাটিংটা নিয়ে বসি। এইটা আমার একটা নাইটি ছিল, কাফতান নাইটি, দেখেছো তোমরা হয়তো অনেকেই আমাকে পরতে। এই নাইটিটা আমার দিদি আমাকে দিয়েছিল এই নাইটিটা। তো এই নাইটিটা আমার খুব পছন্দের একটা নাইটি ছিল, আমি মাঝে মধ্যে পরতাম, আবার তুলে রাখতাম যাতে করে নষ্ট না হয়ে যায়। তো সেদিনকে আমি পরেছি, পরে ওই বাগানবিলাস গাছটা আছে ওখানে গেছিলাম, দেখছিলাম গাছটাকে। তো পিঠের মধ্যে মানে ওই গাছে তো কাটা আছে, আর ঠিক পিঠের জায়গাটা এমন জায়গাতে লেগেছে মানে সেটা এটা আর পরা যাবে না, লেগে পুরোটাই ফেসে গেছে অনেকটাই। তো চেষ্টা করেছিলাম কিন্তু সেলাই করলে ওটা দেখতে ভালো লাগছে না। এবার কি করব, আমি তো কোনো কিছুই ফেলতে রাজি নই। যে কোনো পুরনো জিনিস আমি একটা রঙের কৌটো যদি বের হয় সেটাও আমি বুক করে রেখে দিই। আমার কোনো জিনিস ফেলতে খুব কষ্ট হয়, আমি ফেলি না কখনোই। তো কি করব ভেবে পিঠের দিকটা বাদ দিলাম। দেখবে এটা একটা সাইড বড়, একটা সাইড ছোট আছে, দুটো পার্ট বের করেছি এটা, একটা ছোট একটা বড় আছে। ওই যে দিকটা মানে ছিঁড়ে গেছিলো আর কি, সেই দিকটা অনেকটা কেটে বাদ দিতে হয়েছে, নয়তো পরে এই কাপড়ের টুকরোটাও পেতাম না। তো ভাবলাম যে এটা দিয়ে কিছু একটা বানিয়ে নিই, অন্তত বাড়িতে পরার একটা নাইটি হয়ে যাবে ছোটোখাটো। যদিও সেটা ঘরের মধ্যেই পরে থাকবো, আর এখানে তো কেউ থাকে না, আর গরমের সময় বেশ সুতির পাতলা নাইটি ভালো হবে। তো সেই জন্য একটা নাইটি বানাবো এটা দিয়ে ঠিক করেছি। জিনিসটা নষ্ট হলো না, ফেলাও গেল না, আবার সবসময় পরতেও পারবো এই গরমে, এই আর কি। এই চুড়িদার, নাইটি, ব্লাউজ মানে মোটামুটি আমার টুকিটাকি শেখা আছে। শেখা বলতে আমার খাতায় যেটুকু টোকা ছিল সেটুকুই আমি শিখতে পেরেছি, যেগুলো অঙ্ক কষে আমাকে শিখিয়েছিলেন ম্যাম। আর যেগুলো মোটামুটি টোকা আছে সেগুলোই আমি দেখে শিখেছিলাম। কারণ কি মাঝপথে আমাকে ছেড়ে দিতে হয়েছিল সেলাইটা। পুরো যে কমপ্লিট করেছি কোর্সটা সেটাও বলবো না, অর্ধেক এগিয়েছিলাম, তো সেখানে তারপরেই ছেড়ে দিতে হয়েছে আমাকে বাধ্য হয়ে। তখন মারও কোনো উপায় ছিল না, মাও বাধ্যতামূলক, মা যেটুকু করিয়েছে মাই করিয়েছিল কষ্ট করে, অনেক কষ্ট করে টাকা জোগাড় করে আমাকে কয়েক মাস করিয়েছিল। কয়েক মাসেই যেটুকু শিখেছি এটুকুই, তারপর আমার আর শেখা হয়নি। তো সেটুকু থেকেই ঘুরিয়ে ফিরিয়ে চেষ্টা করি একটু এটা ওটা নিজের জন্য বানানোর। তারপরে একটা ঠাম্মা একটা মেশিনও কিনে দিয়েছিলো আমাকে, সেলাই মেশিন। হঠাৎ করেই ডাক্তারের বারণ হয়ে গেল, কারণ আমার দুটো অপারেশন আছে। হঠাৎ করেই ডাক্তারের বারণ হয়ে গেল যে আমি আর মেশিন চালাতে পারবো না। তো সেই কারণে এখন টুকিটাকি যা আমি বানাই ওই হাতেই আমি সেলাই করি, হাতেই এই যা কাটিং করি টুকিটাকি হাতেই সেলাই করে নিই। তো এই আর কি। আর এই কাঁচিটা দেখো আমি কিনে এনেছিলাম, তো কাঁচিটা না আমি লুকিয়ে রাখি, জানো তো। এই কাপড় টুকটাক আমি কিছু না কিছু বানাতে থাকি, তো কাঁচিটা লুকিয়ে রাখি। জয় নিয়ে কাঁচিটা একেবারে মানে এটাই চলে গেছে। এটা কাপড় কাটার জন্যই আমি রেখেছিলাম, তবে এটা জয় নিয়ে পুরোটাই নষ্ট করে দিয়েছে, অনেক কষ্ট করে। দেখো আমি এখানে কাজ করছি, এই যে লাফিয়ে একেবারে নেমে চলে আসলো। ও হাওয়া খাবে মা, একটুখানি হাওয়ায় বসো। ওলে বাবালে, হাওয়ায় বসো, একটু হাওয়া খাবে বলে এসছো তুমি, একটু আদর করো মাকে। এই দেখো আমার ছোনা মাথা। ও মা কে এই দেখো কত আদর বাবা। একটা মানুষের থেকে বেশি না এদেরকে বিশ্বাস করা যায়, জানো তো। একটা মানুষের এরকম মুখে হাত দিতে গেলে ভয় লাগবে যে কামড়ে দেবে, কিন্তু এদের মুখে নির্দ্বিধায় হাত দেওয়া যায়, চোখ বন্ধ করে, জানি কামড়াবে না। টিনটিন, কালু, বানু এরা খুব ভালো। এটা একদম বদমাস, এটা একটা সুন্দরী মেয়ে, এটা আমার সুন্দরী। তো সুন্দরী মা। কাজ করছিলাম আমি, দেখো এই দেখো সেলাই একটুখানি হয়েছে, লাফিয়ে এসেছে। এই দেখো গেটটা আমি খুলে রেখেছিলাম যাতে ও নামে, একটু হাওয়া খাবে এখানটা বসে। চুপচাপ বসে থাকো কিন্তু, ঠিক আছে? বদমাশি করবে না মা। মা আমার সোনা মা, তুমি আমার খরগোশ মা, তুমি আমার খরগোশ না মানুষ? খরগোশ, আদর করে যাও, ও আদর করেই যাবে। বাবা, ও আমার বাচ্চা জামা কাপড়ের মধ্যে উঠে বসে আছে। এটা দে, আমি সেলাই করব তো। সর বানু, এটা আমাকে দে, আমি সেলাই করব তো। এ কি বদমাশিগুলো, মাকে কাজ করতে দাও না কেন? ও বাবা, ও আদর করেই যাবে, দেখো
ঠিক আছে, বসো। এটা এটা এখানে সরে বসো বাবা। আমি এটা নিয়ে আমি সেলাই করবো, তো এটা এগুলোর উপর বসো। কোথাও যেও না। তো অনেকক্ষণ সেলাই করলাম, একটুখানি এডিটিং করলাম, করার পরে চলে এসেছি এখন রান্নাঘরে। আমার জন্য কিছু একটা বানাতে হবে। কালকেকার শুধু ভাতই রয়ে গেছে, দেখলে তো মাংসটা পুরোপুরি শেষ হয়ে গেছে। আর কয়েকটা আলু ছিল, মুড়ি দিয়ে খেয়ে নিলাম সকালবেলা। সেই জন্য ঠিক করলাম যে কিছু একটা বানিয়ে ফেলি দুপুরে আমার মতো করে খাওয়ার জন্য। অল্প ভাত ছিল শুধু, আর একটা গোটা বেগুন ছিল। তো বেগুনের মাঝখানের অংশ থেকে 3 টুকরো দেখো আমি করে নিয়েছি ছোট্ট ছোট্ট, একদমই পাতলা পাতলা। আর বাটির মধ্যে অল্প একটুখানি বেসন, নুন, হলুদ আর কালো জিরে দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এটা আমি একাই খাবো, সেই জন্য অল্প করেই করলাম। একদম পাতলা পাতলা বেগুনের টুকরোগুলো করেছি, আর বাকিটা রেখে দিয়েছি, কিছুতে একটা দিয়ে দেবো, কিংবা বেগুনটা ভাজা করে নিলে ভাতের সাথেও ওটা খাওয়া হয়ে যাবে। তো দুপুরবেলা এখন আমি করছি এই বেগুনটা একটু বেসন দিয়ে ভাজা করছি। এটা বেগুনিও না আবার বেগুন ভাজাও না, তার মাঝামাঝি আর কি। তো বেগুনটা বেসন দিয়ে একটু এপিট উপিট করে ভালো করে কড়া করে ভেজে নিচ্ছি। এটা খেতে খুব ভালো লাগে জানো, এটা ময়দা দিয়েও করা যায়, উপর দিয়ে হালকা করে ছড়িয়ে বেশ ভালো লাগে। তো এইটা করছি। আর যে ভাতটা রয়েছে ভাতটাকে একটু ভাজা ভাজা করে নেবো, ভাত ভাজা আর বেগুন ভাজা এটাই খাবো দুপুরবেলা আজকে। তো বেগুনটা ভাজা হয়ে গেলে এবার ওই তেলের মধ্যেই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম খানিকটা, আর পাশে দেখতে পাচ্ছ কাঁচা লঙ্কা রসুন কুচিয়েছি সেটাও দিয়ে দিলাম। পেঁয়াজটা খুব একটা ভাজবো না, হালকা লাল লাল করবো। আর তার উপরে দিয়ে দেবো টমেটোটা, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে, আর অল্প ভাত রয়ে গেছে সেই ভাতটা এর মধ্যে দিয়ে এই একটু ভাজা ভাজা করে নিলেই আমার দুপুরবেলার মতো হয়ে যাবে। একটা সময় বিনা দোষে এতটাই অপমানিত হয়েছি, তখন মুখ বুঝে অপমানগুলো সহ্য করেছি, কিছু বলার ক্ষমতা ছিল না। আসলে প্রথম তো নতুন এসব দেখছি, বিয়ের পর নতুন জীবনে এসব দেখছি যে কোনো মানুষ এরকমও ভাষা বলতে পারে, কেউ এরকম ভাষা কাউকে বলতে পারে, এরকম আমি জানতাম না সত্যি কথা বলতে। তো খুব অপমান হয়েছি, অপমানগুলো সহ্য করেছি, কিন্তু এখন আমার সময় এসেছে সেগুলো ফিরিয়ে ফিরিয়ে দেওয়ার। আর সে হয়তো বলেছে আমি শুনেছি, আর আশেপাশে পাড়ার লোকেরা শুনেছে, আর কেউ শুনিনি। কিন্তু ভগবান আমাকে এমন একটা সুযোগ করে দিয়েছে, এমন একটা জায়গা করে দিয়েছে এই সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে। আমি বললে অনেক মানুষ শুনবে, অন্তত 1000-2000 মানুষ তো শুনবেই। তো তাদেরকেও জানবে, চিনবে যে এরকম একটা মানুষ, এরকম যে হতে পারে মানুষ। শিক্ষা কী কারণে একটা মানুষকে বা একটা বাচ্চাকে শিক্ষিত করে তোলে বলো তো? তার ব্যবহার যাতে ভালো হয়, সে যাতে মানুষজনের সাথে ভালোভাবে কথা বলতে পারে। তো আমার এটা ভেবে অবাক লাগলো, একটা শিক্ষক মানুষ, মানে তখন আমাদের বিয়ে হয়েছে 7 দিন মতো হবে, একটা জায়গায় ভাড়া থাকতাম আমরা, শুনেছো মনে হয় তোমরা। তো সে সমস্ত জিনিস আরও কল রেকর্ডিং সমস্ত কিছু আমার কাছে আছে। তোমরা তো যারা পুরনো তারা তো সব কিছুই শুনেছো, আর যারা নতুন আছো আমার সাথে কি কি ঘটেছে, আর ফোনে আমাকে কি কি বলা হয়েছে, একটা শিক্ষক মানুষ হয়ে কিভাবে আমাকে কি অপমান বা কি ছোট করেছে, কোন জায়গায় দাঁড় করিয়েছে, তোমরা যদি শুনতে চাও এবার নিজের কানে শোনো, তোমাদের কি বলবো, কান থেকে ধোঁয়া বেরিয়ে যাবে। সেই শব্দ উচ্চারণ করার মতো শক্তি, ক্ষমতা আমার মধ্যে নেই। আমার মধ্যে কি আমার বাড়ির লোকের মধ্যে কারোর মধ্যেও হয়তো নেই। সেই শব্দগুলো যদি তোমরা শোনো, তোমরা যদি জানতে চাও আমাকে কমেন্টে জানিও যে হ্যাঁ মাম বা মামদি, আমরা শুনতে চাই যে তোমার সাথে কী কী হয়েছে, তোমাকে কী কী বলেছে, সেই কথাগুলো আমি দিয়ে দেবো এখানে। কারণ এখন আমার সময় এসেছে, সেই সময় আমি খুব 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 কেঁদেছি ঘরের এক কোণায়, আমি উত্তর দিতে পারিনি। এখন আমার উত্তর দেওয়ার সময় এসেছে, এখন আমি উত্তর দিতে চাই। আমার সামনে পেছনে অনেক অনেক কটু কথা, তারপর এমন এমন কথা আমি যেটা মানে আমি জন্মেও শুনিনি, এমন এমন কথা, এমন এমন কিছু আমাকে বলা হয়েছে, আমার গায়ে হাত তোলা হয়েছে, এমন কিছু করা হয়েছে আমাকে। তো সেই জিনিসগুলো না আমি কিছুতে ভুলতে পারি না। তাদের বক্তব্য যে দোষটা শুধু আমারই, ঠিক আছে, তাদের ছেলে একদম নির্দোষ, তাদের ছেলের কোনো ইচ্ছেই ছিল না। হয়তো আমি জোর করে ওই গ্রাম থেকে গিয়ে, আমার বাড়ি ওদের বাড়ি অনেক দূর, গ্রাম থেকে গিয়ে ওকে তুলে নিয়ে এসেছি, মানে আমার এত বড়ই ক্ষমতা। ছেলে পুরো নির্দোষ, যত দোষ ছিল আমার, বুঝতে পেরেছো তো? এইটা ভেবেই আমার উপর অত্যাচারটা হয়েছে শুধু। আমাকে গায়ে হাত তোলা, বাজে বাজে গালিগালাজ, প্রচুর অপমানিত হয়েছি আমি একটা সময়। মানে সেটা মানে মনে পড়লে আমার নিঃশ্বাসটাও বন্ধ হয়ে যায়। সেটা যদি এখন হতো হয়তো উত্তরটা আমি দিতে পারতাম, আর ধীরে ধীরে সমস্ত উত্তর আমি দেবো এক এক করে। জয়ও হয়তো আমাকে বারণ করতে পারবে না, জয় বারণ করলে হয়তো পরবর্তীকালে শেষ বয়সে হয়তো আমাদেরকে আলাদা থাকতে হতে পারে, কারণ আমার অপমানের প্রতিশোধটা আমাকে নিতে হবে। ধীরে ধীরে নেব, সময় আসছে, আর আশা করছি জয় আমাকে বারণ করবে না।
এইটুকু বিশ্বাস ভরসা আছে। আর যদিও বিশ্বাস এখন কাউকে করা যায় না জানো তো, যদিও করে সেটা আমি তো শোনার পাত্রী নই, কারণ কিছু বলা যায় না। কথা হচ্ছে এমন একটা তীর যেটা ছুঁড়ে দিলে আর ফেরত নেওয়া যায় না কথা। ওই জন্য কথা একটু সংযত হয়ে বলতে হয়, একটু বুঝে শুনে বলতে হয় যে কাকে আমি কি বলছি। এই কথাটা কখনো কিন্তু আর ফেরত নিতে পারবো না। একটা কথার আঘাতে কিন্তু একটা মানুষের অনেক ক্ষতি হয়ে যায়। মানুষে অনেকে বলে রাগের মাথায় বলে দিয়েছে, রাগের মাথায় কথা বলা হয় না। রাগের মাথায় মানুষ সেটাই বলে যেটা তার মাথার মধ্যে চলে, মনের মধ্যে চলে। এটা আমার মনে হয়। একটা মানুষকে সে ঠিক না ভুল জানতে চাইলে তাকে রাগিয়ে দাও, তাহলেই চিনে যাবে মানুষটা কেমন। তো কথা একটু বুঝে শুনে বলতে হয়। কথা এমন একটা জিনিস, মনে হয় যে কথা কিছুই না, কিন্তু কথা এমন একটা জিনিস, কথাতেই মানুষ সবচেয়ে বেশি আঘাত পায়। তো সেই আঘাতগুলো যখন আমি পেয়েছি, এবার ধীরে ধীরে ফেরাতে থাকবো। জানি এই কথায় তাদের কিচ্ছু এসে যাবে না, তারা অনেক শক্ত মনের মানুষ না হলে, মানুষ বলে আমি প্রথম কথা মনে করি না মানুষ এরকম হয় না কখনো, মানুষ বলে মনেই করি না আমি। প্রত্যেকটা কথা পাই টু পাই সমস্ত আমি শেয়ার করব এখানে। আর করব এটা, আমি যখন আমি সহ্য করেছি এবার তো আমি করবই। আমার এখন সময় সময় সবার আসে, তাই না? তো যাই হোক, সন্ধ্যাবেলা মা এসেছিলো, অনেক দিন পর মা এসেছে, সেই জন্য দুধ দিয়ে একটু মার জন্য চা করলাম। আর একবারই সুজিটা করেছিলাম যেন, সাদা তেল দিয়ে বাদাম ভেজে বেসন দিয়ে, খুব ভালো হয় খেতে। রেসিপি একদিন তোমাদের সাথে শেয়ার করব, আজকে আর শ্যুট করিনি রেসিপিটা আলাদা করে। তো এই সুজি বানিয়েছিলাম, জয় খেয়ে বলেছিল আরেকদিন বানাস তো, খুব ভালো হয়েছে খেতে। তো সুজি যেহেতু ছিল ঘরে, ওই জন্য ভাবলাম যে একটু বানাই। এটা মিষ্টি একটু কম দিতে হয়। খেলো না, মার জন্য পাঠিয়ে দিলাম, আর ভাইকে ডেকেছিলাম, আর জয়ের জন্য একটু রেখে দিয়েছিলাম, ভাইয়ের আমি বসে খেয়েছি। তিনটে পড়লো, চারটে পড়বে প্রথমটা তো ভালো করে পড়েনি না। একটা ফেলে দেয়। আজকেও আমাদের রান্না হবে ডিমের ঝোল। তো এখানে আলুটা জয় ভেজে রেখে গেছে নুন হলুদ দিয়ে, আর পটল ভাজা করেছে, আর এই সবজিগুলো আমি সব জোগাড় করেছি। আর এই ডিমটা সেদ্ধ করেছে, করে ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে ভালো করে ভেজে দিয়ে গেছে। আর আমি এগুলো সব রেডি করেছি, এবারে রান্নাটা চাপাবো। আজকেও ডিমের ঝোল হবে। মাছের প্রচুর দাম, বাজারে গিয়ে দেখছে কয়েকদিন ধরে মাছের দাম খুবই চড়া। তো সেই জন্য আমি বারণ করলাম যে মাছ আনতে হবে না, ডিমই খাই কয়েকদিন। তো সেই জন্য আজকে ডিমের ঝোলই রান্না হবে। এবারে কড়াই বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়েও এসেছে। এবারে মশলার কৌটোটা উঠে গেল। এবারে পেঁয়াজটা একটু কালো জিরে ফোড়ন দিয়ে, আমার না ডিমের ঝোল খেতে খুব ভালো লাগে জানো, কেন জানি না। অনেকে এমনিও করে, আমি নিজেও অনেকবার করেছি এমনি, কিন্তু আমার কালো জিরেটা দিলে না বেশি ভালো লাগে ডিমের ঝোলটা আর কি। ঝোল করব, কষা কষা একদমই করবো না, ঝোলই করব। অর্ধেক রান্না জয় সেরে ফেলে এবার গেল একটু খেলা দেখতে। ও একটু এই খেলাটা একটু দেখে বছরে এক আধবার। তো ও গেলে, এবার আমি রান্না বসেছি। আজকেও আমাদের ডিমের ট্যালট্যালে ঝোল। ডিমের পাতলা ঝোলটা খেতে আমার যা ভালো লাগে কি বলবো তোমাদেরকে। কাঁচা লঙ্কা টমেটো দিয়ে ডিমের পাতলা ঝোলটা হয়, দারুণ লাগে খেতে। আলুগুলো একটু সেদ্ধ হওয়া বাকি আছে, জলটা একটু ঝোলটা একটু কমবে। তো আলুগুলো ভালো মতো একটু সেদ্ধ হয়ে যাক, তারপরেই নামিয়ে নেবো।